নেওয়ান যে ছেলেটাকে মারছে তাকে চেনে নূপুর, নেহালের বন্ধু রনি। ভীষণ ভালো ছেলে, মাঝে মধ্যে তাদের বাসায় যেত। রাজনীতির প্রতি প্রবল ঝোঁক। যখন দেবেন্দ্রনাথ কলেজে পড়তো তখন ছোটোখাটো এমপি মন্ত্রীর প্রোগ্রামে দেখা যেত তাকে। নূপুর এগিয়ে যায়, নওয়ানের বাহু ধরে বলে ওঠে, ওনাকে মারিয়েন না, মরে যাবে। নওয়ান থামে, হাতের আঙ্গুলের ভাঁজে থাকা সিগারেট ঠোঁটের ভাঁজে পুড়ে তাকায় নূপুরের মুখপানে। মুহূর্তে একরাশ বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ফেলে। হিজাব নেই মাথায়, ওড়না গলার সাথে ঝুলানো। বিগড়ানো মেজাজটা আরও বিগড়ে যায়। নিজের বাহুতে থাকা নূপুরের হাতখানা ঝাড়া মেরে ছাড়িয়ে দেয় এবং ঝাঁঝালো স্বরে বলে ওঠে, এখানে কি চাই? বড্ড সাহস নিয়ে রূপুর জবাব দেয়, ক্ষমতা আছে বলে অপব্যবহার করবেন না, একটা নির্দোষ নিরীহ ছেলে। বাকিটা শেষ করার আগেই দু হাতে নূপুরের গলা চেপে ধরে নাওয়ান। নিজের লিমিটের মধ্যে থাকবি, ফাকিং বিয়ে করেছি বলে অধিকার দেখাতে আসবি না, এক্কেবারে জানে মেরে দেব। বলেই ঘাড় ধাক্কা দিয়ে ফেলে দেয়। পিচ ঢালা রাস্তায় মুখ থুবড়ে পড়ে নূপুর, দুই হাতের কোনোই ছিলে যায়। হাঁটুতে বেশ ব্যথা পায়, ফর্সা গালটা লাল হয়ে গিয়েছে। জোরে জোরে শ্বাস টানতে থাকে নূপুর, দুই হাতে ফোসকা পড়ে জায়গাটা বালু লেগে যায়। রনি নামক ছেলেকে কাতরাতে কাতরাতে বলে, নূপুরকে ছেড়ে দিন, ওকে মানিয়েন না। বল্টু চাপা স্বরে বলল, ভাই কি করছেন আপনি? ছেলেরা নূপুরের পানে তাকিয়ে আছে, বড্ড মায়া হচ্ছে তাদের, বোধহয় বেশি আশ্চর্য হয়েছে। নওয়ান রিশাদ মুস্তালিন যখন গতকাল বিয়ের খবর ফেসবুকে পোস্ট করেছিল তখন সবাই ধরেই নিয়েছিল প্রেমে পড়ে বিয়ে করেছে, কিন্তু এখন তার বিহেভিয়ার দেখে সকলেই শিওর হয়ে গেল শুধুমাত্র নাসির শিকদারের ওই কথার জন্যই বিয়ে করেছে। নূপুর দাঁতের দাঁত চেপে উঠে দাঁড়ায়, ঘৃণা ভরা নয়নে নওয়াবকে এক পলক দেখে বড় বড় পা ফেলে সেখান থেকে প্রস্থান করে। নাওয়ান সেদিকে এক পলক তাকিয়ে রনির সামনে হাঁটু মুড়ে বসে পড়ে। দেখলি ওকে? শি ইজ মাই ওম্যান। প্রপোজ, লাভ লেটার, রোজ, লাইক, ইমপ্রেস এসবের ফাকিং চিন্তা মাথাতেও আনলে জারে মেরে দেব। শি ইজ মাই, অ্যান্ড ইভার অ্যান্ড ইভার অ্যান্ড ইভার। গট ইট? কলেজে আসতে মায়ের সঙ্গে দেখা হয়ে যায়, যেন তুমি জানতেন নূপুর আসবে। বিশাল বড় সাইজের একটা ট্রলি নিয়ে গেটের সামনে দাঁড়িয়েছিলেন তিনি। নূপুরকে দেখে ঠোঁট কামড়ে কেঁদে ওঠেন। নূপুরও কান্নায় পায়, তবে নিজেকে সামলে নেয়। মায়ের সামনে দাঁড়িয়ে হাসি মুখে বলে, তুমি জানতে আমি আসব? সোনিয়া ওনার কণায় চোখের পানি মুছে নেয়। নূপুরের মাথায় হাত বুলিয়ে বলে, আমার মেয়ে হার মানবে না, পড়ালেখা ছাড়বে না। আমি জানতাম যাই হয়ে যাক সে কলেজে আসবেই। নূপুর জবাব দেয় না, শুধু একটু হাসার চেষ্টা করে। সোনিয়া আবার বলে, কেমন আছো জিজ্ঞেস করব না, শুধু বলবো হার মানবে না, এর শেষ দেখে ছাড়বে। নূপুর মাথা নাড়ায়। মায়ের সঙ্গে কিছুক্ষণ কথা বলে মায়ের বানিয়ে আনা খাবার খেয়ে ক্লাসরুমে ঢুকে পড়ে নূপুর। বড্ড একা একা লাগছে, সকলেই কেমন কোনা দৃষ্টিতে তাকাচ্ছে তার দিকে। ইতিমধ্যে গোটা বাংলাদেশেই তার বিয়ের খবর ছড়িয়ে পড়েছে, তার জন্যই বোধহয় সকলের এই অদ্ভুত দৃষ্টি। এই মুহূর্তে আনু বড্ড মিস করছে সে। অনু কোথায় আছে? এখন কেমন আছে? সব কিছু ভুলেছে? আবির ভাই বা কোথায়? এখন কেন তাকে কলেজে দেখা যায় না? না না, কালকে আনুর সঙ্গে যোগাযোগ করতে হবে, যেতে হবে তার বাড়িতে। আবির ভাইয়ের ব্যাপারেও খোঁজ নিতে হবে, সবটা এভাবে ছেড়ে দিলে হবে না। ভাবনার মাঝে ক্লাসে ঝাড় ঢুকে পড়ে। পরপর সবগুলো ক্লাস শেষ করতে করতে বিকাল হয়ে যায়। নূপুর ট্রলি ব্যাগখানা ঠেলতে ঠেলতে বের হয় ক্লাসরুম থেকে। নিত্যদিনের ন্যায় আজকেও কলেজের মাঠে শহীদ মিনারের সামনে ভিড়। নাওয়ান গানের আসর জমিয়েছে। সকালে একজনকে বেদম পিটিয়ে এখন জনাবের গান গাওয়ার মুড হয়েছে। তার গিটারের সুরে গোটা কলেজ মুখরিত। রাস্তায় চলমান গাড়ি রিক্সা থেমে গিয়েছে, সকলে মনোযোগ দিয়েছে নাওয়ানের গান শুনতে। জীবনের খাতায় প্রেম কলঙ্কের দাগ লাগাইয়া ছাইরা যাইও না বন্ধু মায়া লাগাইয়া। নূপুর সেদিকে মনোযোগ না দিয়ে কলেজ গেট দিয়ে বেরিয়ে যায়। একখানা রিক্সা সেখানে দাঁড়িয়েছিল, তাকে দেখে বলে ওঠে, আপা রিক্সায় উঠুন। রূপুর রিক্সাওয়ালাকে ইগনোর করে আরও দুই পা এগিয়ে যায়, কিন্তু রিক্সাওয়ালা হার ছাড়ে না। পুনরায় বলে, আপা নেতা সাহেব বলে দিছে আপনারে নিয়ে যাইতে হইব, দয়া করে রিক্সায় উঠুন, নাইলে আমার রিক্সা ভেঙে দিব। নূপুর কথা না বাড়ায় চুপচাপ রিকশায় উঠে পড়ে। একবার ঘাড় ঘুরিয়ে নেওয়ানের পানে তাকাতেও ভোলে না। ওই তো দুপা মেলে দিয়ে বসেছে শহীদ মিনারের ঘেঁষে। ব্যস্ত ভঙ্গিমায় আঙ্গুল নাড়িয়ে গিটারে সুর তুলছে এবং চোখ দুটো বন্ধ করে গান গেয়ে চলেছে। ফর্সা মুখশ্রী ঘামে জিবে ভিজে জুবুথুবু। অ্যান্ডমস অ্যাপেল গানের তালে তালে নড়ছে।
সাদা রঙের শার্টের বুকের কাছে 3টে বোতাম খোলা, ফর্সা বুকের কালো লোমগুলো স্পষ্ট দেখা যাচ্ছে। বড় বড় চুলগুলো এলোমেলো, এক কানের দুল, হাতে কতকগুলো চুড়ি বয়লা, চুলের আংটি, আঙ্গুলে আংটি, গলায় মোটা চেন, এক্কেবারে পারফেক্ট বখাটে। নূপুর নজর ফিরিয়ে নেয় রিকশায় যেতে যেতে, কানে ভাসে, বেহায়া লাথি মাইরা দিস না ভাঙ্গা, ছাড়িয়া যাইও না বন্ধু মায়া লাগাইয়া। বাসায় ফিরতে মুখোমুখি হতে হয় সবিতা তালুকদারের। পায়ের উপর পা তুলে ড্রয়িং রুমে বসেছিলেন তিনি, যেন নূপুরের জন্য অপেক্ষা করছেন। কোথায় গিয়েছিলে আর কি নিয়ে আসলে? নূপুর জবাব দেয় না, তাকে পুরোপুরি ইগনোর করে সিঁড়ি বেয়ে উপরে উঠে নওয়ানের কক্ষে ঢুকে পড়ে। পেছন থেকে ভেসে আসতে থাকে সবিতা তালুকদারের অকথ্য ভাষায় গালিগালাজ। কক্ষে প্রবেশ করে দীর্ঘ শ্বাস ফেলে সে, লাগেজ খুলে এক সেট 3 পিস বের করে ওয়াশরুমে ঢুকে পড়ে। সকাল থেকে গা ঘিন ঘিন করছে, এখন বেশ আরাম লাগছে। গোসল সেরে বের হতে দেখতে পায় সোহা খাটের উপর বসে আছে। নূপুরকে দেখে একটু হেসে বলে, তোমার হাতের কি অবস্থা? সকালে তো খেয়েও যাওনি। আমি তোমার জন্য খাবার নিয়ে এসেছি, চলো দুজনে একসাথে খাবো। নূপুর মৃদু হেসে বলে, বেলকুনিতে নিচের জামা কাপড় মেলে দিয়ে আসি। স্নেহা ততক্ষণে ভাত মাখানো শুরু করে দিয়েছে। নূপুর এসে পাশে বসতে এক লোকমা ভাত তার মুখে সামনে ধরে। হাত দিয়ে খেতে গেলে ঝাল লেগে জ্বলবে, আমি খাইয়ে দিই। নূপুর মাথা নাড়িয়ে স্নেহার হাত থেকে ভাতের লোকমা মুখে পড়ে নেয়। তুমি আমাকে এত ভালোবাসো কেন আপু? কেনই বা এত যত্ন করো? ওমা, ভালোবাসবো না? আমার ভালোবাসার মানুষের ভালোবাসা তুমি। এই পৃথিবীতে সবচেয়ে ভাগ্যবতী নারী। আমার ইচ্ছে করে তোমাকে কলিজার মধ্যে ভরে রাখতে। এই তো কিছু মুহূর্ত আগের ঘটনা। স্নেহা নিজ কক্ষের ব্যালকনিতে বসে পাওয়া না পাওয়ার হিসাব মেলাচ্ছিল, তখনই খেয়াল করে নূপুর বাসায় ফিরছে। ওর ক্লান্ত মুখশ্রী দেখে বড্ড মায়া হলো স্নেহার। ভাবে, নিশ্চয়ই সকাল থেকে কিছু খায়নি। দীর্ঘশ্বাস ফেলে বেলকুনি ছাড়ে সে। কক্ষে প্রবেশ করতে অনুভব করে তার ফোন বাজছে। নিশ্চয় আপু কল করেছে, তাই ড্রেসিং টেবিলের ওপর থেকে ফোনখানা তুলে মুহূর্তেই বুকের ভেতরটা কেঁপে ওঠে তার। শখের পুরুষ নামে সেভ করা নাওয়ান কল করেছে। জীবনে প্রথমবার স্নেহার কত শখ ছিল, কত ইচ্ছে, কত আকুতি। নাওয়ান তাকে একবার কল করবে, কেমন আছে জিজ্ঞেস করবে। ভাবতে ভাবতেই কলখানা রিসিভ করে স্নেহা। কানে তুলতেই শুনতে পায় নাওয়ান রিশাদ মুস্তালিনের শান্ত কণ্ঠস্বর। স্নেহা, আমার ইঁদুর কিছু খায়নি এখনো, তাকে খাওয়াবি যেভাবেই হোক, ওকে? ব্যাস, কল কেটে দেয়। নূপুর কিছু খায়নি, তাকে খাওয়ানোর জন্য কল করেছে। স্নেহা মৃদু হাসে। বদমেজাজি রকচটা সিগারেটখোর নাওয়ানও প্রেমে পড়ে গেল। বাহ, শুধু আফসোস একটাই, তার প্রেমিকা স্নেহা হতে পারল না। বই হলে নূপুরের আর কিছুই লাগে না। উপন্যাস হোক কিংবা ক্লাসের বই, সবই পড়তে ভালো লাগে। ব্যালকনিতে পায়চারি করতে করতে ফুরফুরে বাতাসে পড়তে কি যে মজা লাগে। আর নেওয়ানের কক্ষের ব্যালকনি একটু বেশিই আদুরে। বেউথা নদীর ফুরফুরে হাওয়া কলিজায় শীতল হয়ে যায়। এই মুহূর্তে নূপুরের হাতে বাংলা বই, বহিপীর নাটকখানা পড়ছে গম্ভীর মনোযোগ দিয়ে। হঠাৎ করে আই ফাক ইউর অ্যাটিটিউড এমন একখানা কথা কানে আসতেই চোখ মুখ কুঁচকে ফেলে নূপুর। বেয়াদবটা চলে এসেছে। দাঁতে দাঁত চেপে বইখানা বন্ধ করে ফেলে। তারপর ব্যালকনি থেকে থাকা থাকা দোলনায় বসে পড়ে। নাওয়ানের কানে ফোন, ঠোঁটের ভাঁজে সিগারেট, 2 হাত মেলে দাঁড়িয়ে আছে। বল্টু শার্ট খুলে দিচ্ছে। ফোনের ওপাশের মানুষ কি বলল বোঝা গেল না, তবে নাওয়ান যে দ্বিগুণ রেগে গেল সেটা বোঝা গেল। সিগারেট খানাকে থু করে ফেলে দিয়ে দাঁতে দাঁত চেপে বলে, বেশ্যা, তোর কলিজা কেটে কুত্তাকে দিয়ে খাওয়াবো আমি। আমি বলছি মানে তুই বেশ্যা, কল কাট প্রস্টিটিউট। বলেই নিজেই কলখানা কেটে দেয়। তারপর ফোনটা বিছানায় ছুঁড়ে মেরে প্যান্টের পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করে একখানা সিগারেট ঠোঁটের ভাঁজে গুজে নেয়। বল্টু সঙ্গে সঙ্গে লাইটার দিয়ে আগুন জ্বালিয়ে দেয়। নাওয়ান সিগারেট টান দিয়ে আরাম করে বসে পড়ে চেয়ারে। বল্টু এমপির মেয়ের উত্তেজনা বেড়েছে, কি করবে বুঝছিস তো? বল্টু ভদ্র বাচ্চাদের মতো মাথা নাড়ায়। ভাই, তাইলে কি আমি যাবো? নাওয়ান কিছু বলবে তার আগেই নূপুর বলে ওঠে, যাবেন না, এক পা নড়লে খবর আছে। বল্টু যেন ভয় পেল, মাথাখানা নিচু করে ফেলে। নূপুর বল্টুর সামনে দাঁড়িয়ে বলে, লজ্জা করে না? এই খারাপ লোকটার পেছনে ঘুরতে লজ্জা লাগে না? বল্টু 2 দিকে মাথা নাড়িয়ে বোঝায়, লাগে না লজ্জা। উনি একটা খারাপ মানুষ, আপনি ওনার সাথে চলবেন না। আর যেন কখনো আপনাকে না দেখি, এবার যান। বল্টু চলে যায়, তবে দরজা অবধি গিয়ে দাঁড়িয়ে পড়ে।
নুপুরের পানে তাকিয়ে বলে, ভাই মৃত্যুর আগ পর্যন্ত ভাইয়ের সাথে থাকবো, বউকে ছাড়তে পারবো কিন্তু ভাইকে ছাড়তে পারবো না। বলেই সে এক দৌড়ে চলে যায়। নাওয়ান বাঁকা হেসে সিগারেট টানতে থাকে। এই প্রথমবার নূপুরকে খোলা চুলে দেখল সে। হাঁটুর একটুখানি উপর পর্যন্ত লম্বা ঘন কালো সিল্কি চুলগুলো দেখে ঘোর লেগে যায় নোয়ানের। ইচ্ছে করে ওই চুলে মুখ ডুবিয়ে স্মেল নিতে। কালো রঙের থ্রি পিসে অন্যরকম দেখাচ্ছে মেয়েটাকে। রাগে লাল হয়ে যাওয়া মুখখানা অদ্ভুত লাগছে। নাওয়ান চোখ বন্ধ করে ফেলে, জিভ দ্বারা ঠোঁট ভিজিয়ে বলে ওঠে, এই মেয়ে কারণে অকারণে আমার সামনে আসবে না। তোমার হটনেসে পাগল হয়ে ছুঁয়ে দিলে তো আবার ধর্ষণ মামলায় ফাঁসিয়ে দিবা। নূপুর দুই হাত এগিয়ে নেয় নাওয়ানের গলা চেপে ধরার জন্য। কি মনে করে আবার থেমে যায়। নাওয়ান ভয় পাওয়ার ভঙ্গিমায় চোখ মুখ কুচকায়। আপনার মৃত্যু আমার হাতেই লেখা আছে। নাওয়ান ঠোঁট বাঁকিয়ে বলে, হাতে নয়, তোর লিপসে লেখা আছে। নূপুর কথা বাড়ায় না, চুপচাপ কক্ষ থেকে বেরিয়ে যায়। নাওয়ান আঁখি পল্লব বন্ধ করে কিছু মুহূর্ত পড়ে থাকে স্থির হয়ে। সিগারেট প্রায় শেষের পথে, সেটায় শেষ টান দিয়ে পুনরায় ছুঁড়ে মারে অজানা গন্তব্যে। নায়েব তালুকদার বাসায় ফিরল এই মাত্র। ওই তো সদর দরজা পেরিয়ে ভেতরে ঢুকছে। আমিনা বেগম আজকে একটুখানি সেজেছে। নীল রঙের শাড়ি, চুলগুলো খোলা, ঠোঁটে হালকা লিপস্টিক আর চোখ ভর্তি কাজল। একটু বেশিই সুন্দর লাগছে তাকে। তবে নায়েব সেদিকে ফিরেও তাকালো না। নিজের মতো ফোন দেখতে দেখতে কক্ষে ঢুকে পড়ল। আমিনাও পেছন পেছন কক্ষে যায়। নুপুরের বেশ শখ জাগে কক্ষে ঢুকে একটুখানি প্রশংসা করে কিনা দেখার। তাই চুপি চুপি জানালা দিয়ে উকি দেয়। দেখতে পায় নায়েব তালুকদার শার্ট খুলে ছুঁড়ে মারল আমিনার মুখে। চাপা স্বরে দাঁতে দাঁত চেপে বলল, খানকির বাচ্চা, তুই ইরাবতীকে কল কেন করেছিলি? জানোয়ার, আমার ছেলেকেও জানিয়েছিস এসব? আমিনা অনবরত মাথা নাড়িয়ে না বোঝায়, মানে নাওয়ানকে কিছু বলেনি। নায়েব বড় বড় পা ফেলে আমিনার দিকে এগিয়ে আসে। দুই হাতে গলা চেপে ধরে দেওয়ালের সঙ্গে ঠেসে ধরে এবং আগের ন্যায় বলে, শুধুমাত্র ছেলের জন্য তোকে সহ্য করছি, না হলে মেরে পুঁতে দিতাম। ছেড়ে দেয় আমিনাকে। তারপর কাবার্ড থেকে নিজের জামা কাপড় বের করে ওয়াশরুমে ঢুকে পড়ে। নূপুরের কপালে ভাঁজ পড়ে। তাদের দুজনকে দেখলে যে কেউ বলবে হ্যাপি কাপল, অথচ তারা হ্যাপি না, ভীষণ অসুখী। আসলে মানুষ বাইরে যেটা দেখায় ভেতরে সম্পূর্ণ ভিন্ন। আর তালুকদার বাড়ির ইট পাথরের মধ্যেও রহস্য লুকিয়ে আছে। একটা জাহান্নামের জেলখানা এই বাড়িটা। বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে নূপুরের। সে সিঁড়ি বেয়ে নিচে নামে, উদ্দেশ্য একটুখানি বাগানে যাবে। সদর দরজার সামনেই নীরবের সঙ্গে দেখা হয়ে যায়। রাজনৈতিক কাজে নায়েব তালুকদারের আগেই সে ঢাকা গিয়েছিল। বাড়িতে নূপুরকে দেখে একটু অবাকই হলো নীরব, তবুও হাসি মুখে বলল, তুই এখানে আমার খোঁজে এসেছিস? নূপুর মলিন হাসে, কোথায় গিয়েছিলি তুই? কত কিছু ঘটে গেল। কি ঘটেছে? তুই ঠিক আছিস তো? আমার কাছে এই কয়দিন ফোন ছিল না, তাই কন্ট্যাক্ট করতে পারিনি। আর ইউ ওকে নূপুর? বলতে বলতে নূপুরের হাতখানা ধরতে যায়। পেছন থেকে নাওয়ান বলে ওঠে, ডোন্ট টাচ হার, শি ইজ মাই ওম্যান। নীরব ভুরু কুচকায়, বুঝলাম না। নূপুর নেওয়ানের পানে এক পলক তাকিয়ে নিজেই হাত ধরে নীরবের, তারপর তাকেই টেনে নিয়ে যেতে যেতে বলে, চল বলছি তোকে। নেওয়ান হাত মুষ্টিবুদ্ধি করে দাঁড়িয়ে ওদের চলে যাওয়া দেখে। তারপর বিড়বিড় করে বলে ওঠে, জানোয়ারের বাচ্চা, তোর হাত ভেঙে গুড়িয়ে দেব আমি। মানুষের জীবনে এমন অনেক ইচ্ছে থাকে যা কখনো পূরণ হয় না। আনুর সেই অপূর্ণ ইচ্ছেটা হচ্ছে আবির। এত অপমান, অবহেলা, অভিযোগ সব কিছু একপাশে রেখে মনটা এখনো ওই পাষাণ নির্দয় লোকটার জন্য আনচান করে। বেহায় চোখ দুটো ওই মানুষটাকেই দেখতে চায়। ফোনের স্ক্রিনে একদৃষ্টিতে তাকিয়ে আছে আনু। সেখানে আবির এবং তার সুন্দর একটা ফটো ভেসে রয়েছে। দুজনের ঠোঁটের কোণে মিষ্টি হাসি লেগে আছে। কি সুন্দর দেখাচ্ছে তাদের। আনুর আঁখি পল্লবে অশ্রুকণা টলমল করছে, যখন তখন গড়িয়ে পড়বে। বাবা মা বোন বাসা থেকে বের হতে পারে না, মানুষ কথা শোনায় তাদের। আনুকে দেখলে তো মুখ চেপে হাসে। ওই মানুষটার জন্য সমাজের চোখে হাসির পাত্রী হয়ে গিয়েছে আনু। একটা মানুষকে মন থেকে ভালোবেসেছিল, তাকে ধরে রাখার জন্য নিজেকে তার কাছে উৎসর্গ করেছে। সমাজ এবং ওই মানুষটার চোখে নষ্ট নারী হিসেবে ঘোষিত হয়েছে। অথচ কেউ একবার চিন্তা করলো না, একটা মেয়ে একটা ছেলেকে ঠিক কতটা ভালোবাসলে নিজের সম্মান তার হাতে তুলে দিতেও দ্বিধাবোধ করে না। কেউ বুঝলো না আনু ঠিক কতটা অসহায় হয়ে আবিরের কাছে নিজেকে সঁপে দিয়েছিল। বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে আনুর। ঠিক তখনই
হাতে থাকা ফোনখানা বেজে ওঠে। স্ক্রিনে আননোন নাম্বার দেখাচ্ছে। আনু কলখানা রিসিভ করে কানে নিতেই ওপাশ থেকে ভেসে আসে অতি পরিচিত কণ্ঠস্বর। আনু আমাকে ক্ষমা করে দিবে? চমকায় আনু, বুকের ভেতরটা কেঁপে ওঠে। আমি ভুল করেছি আনু। আসলে তুমি হঠাৎ করে এমন কথা জানালে মাথা খারাপ হয়ে গিয়েছিল। পরে রিয়েলাইজড করতে পারলাম পরিবার হারালে তাদের আবার ফিরে পাবো, কিন্তু তোমাকে হারালে আর কখনোই ফিরে পাবো না। আনু, আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি অনেক দূরে চলে যাব তোমাকে নিয়ে। ছোট্ট একটা অল্প টাকার একটা জব, তুমি আর আমি, ব্যাস, আর কিছু লাগবে না। আনু, কিছু বলো। আনু অনেক কিছু বলতে চাইছে কিন্তু বলতে পারছে না। অস্বাভাবিকভাবে গলা কাঁপছে। বেহায়া নয়নের বেহায়া অশ্রুকণা অনবরত গড়িয়েই চলেছে, তাকে থামানোর সাধ্য আনু নেই। আনো, আমি খুব খারাপ করেছি তোমার সাথে, ভুল করেছি, আর কখনো করব না। বিশ্বাস করো আমায়, একটা সুযোগ দাও, তোমাকে ছাড়া বাঁচতে পারবো না আমি। ফিরিয়ে দিলে সুইসাইড করে ফেলবো। আনু শুধু স্মরণ স্বরে বলে, আমি যাব তোমার সাথে। মানিকগঞ্জের এমপি শাহাবুদ্দিন খান এবং তার একমাত্র মেয়ে সাইমা খান সুইসাইড করেছে। নিজ বাসায় বিষপান করে দুনিয়ার মায়া ত্যাগ করেছে। গোপন সূত্রে জানা যায় এমপির কন্যার সঙ্গে সম্পর্ক ছিল শিক্ষামন্ত্রীর নায়েব তালুকদারের সাথে। বহুবার তাদের একসঙ্গে দেখা গিয়েছে। এমনকি শিক্ষামন্ত্রীর জন্য এখন পর্যন্ত বিয়ে করেনি সাইমা। আন্দাজ করা হচ্ছে বাবা এবং মেয়ের মধ্যে কথা কাটাকাটি হওয়ায় দুজনেই সুইসাইডের সিদ্ধান্ত নিয়েছে। তালুকদার বাড়ির ড্রয়িং রুমে অবস্থিত বিশাল মনিটরে নিউজখানা চলছে। নায়েব তালুকদার, মজনু তালুকদার, নাওয়ান, নীরব, রাশেদুল, সবিতা সকলেই খাবার টেবিলে বসেছে লাঞ্চ করার উদ্দেশ্যে। নূপুর এক কোণায় দাঁড়িয়ে আছে, দুই হাত ভাঁজ করে, তার মনোযোগ টিভিতে। আমিনা বেগম খুবই যত্ন সহকারে সকলের প্লেটে খাবার সার্ভ করছে। এমন মুহূর্তে নূপুর বলে ওঠে, ওনারা সুইসাইড করেনি। নায়েব তালুকদার ওনাদেরকে চায়ের কাপে বিষ মিশিয়ে দিয়েছিল। সকলেই তাকায় নূপুরের মুখপানে। নীরব বলে, তুই এসবের মধ্যে আসবি না। কেন আসবো না? পুলিশেরা বোকা আর ঘুষখোর হলে আমাকে তো কথা বলতেই হবে। নাওয়ান চোয়াল শোয়াক্ত করে ধমকের স্বরে বলে, জাস্ট শ্যাট আপ ইডিয়েট। আমার বাবা এসেছে এসবে নেই। আপনার বাবা এসবের মধ্যে আছে। ভালো করে দেখুন, টি টেবিলের চায়ের কাপ পড়ে আছে, তাতে আধ খাওয়া চা, তার পাশে আপনার বাবার রুমাল, মানে উনি সেখানে গিয়েছিল। আপনার বাবা কাল রাতে 12টায় বাসায় ফিরেছে। পুলিশের ধারণা মতে এমপি এবং তার মেয়েও মারা গিয়েছে 11টা থেকে 11:30-এর মধ্যে। তাছাড়া আমি আপনার বাবাকে কথা বলতে শুনেছিলাম কারু সঙ্গে। কি জানি একটা পয়জনের নাম বলেছিল তাকে সে। নায়েব তালুকদার ঠোঁট বাঁকিয়ে হাসে, বেশ যত্ন করে ভাত মেখে মুখে পুরে নেয়। তারপর বলে, আব্বা, তোমার ওই সামনে তোমার বাবাকে খুনি প্রমাণ করে দিল। বাহ! আমিনা বেগম মাথা নিচু করে আছে, অনেক কষ্টে কান্না আটকে রেখেছেন। নূপুর যে সত্যি কথা বলছে সেটা আমিনা জানে। গতকাল রাতে যখন নায়েব বাসায় ফিরল তখন তার চোখ দুটো লাল ছিল, হাত পা কাঁপছিল। না না, এই প্রথমবার কাউকে মেরে ফেললো এমনটা নয়। তবে এই প্রথম এমন কাউকে মারলো যাকে ছাড়া 2টা সেকেন্ড ভালো থাকতে পারতো না নায়েব। দিন বদলায়, সেই সাথে বদলে যায় মানুষের মন মানসিকতা। আমিনাকে যখন বিয়ে করে ঘরে তোলে তখন প্রায় প্রতি রাতেই বেশ দেরি করে বাড়ি ফিরতো নায়েব। আমিনের পাশে শুয়ে শুয়ে কথা বলতো সাইমার সাথে। দুজন বুদ্ধি করেছিল অনেকটা দূরও চলে যাবে, পরিবারের মায়া ত্যাগ করবে। নায়েব যেদিন সাইমাকে নিয়ে চলে যাবে সেই দিনই জানতে পেরে যায় আমিনা প্রেগনেন্ট। কেন জানি নায়েব আর যেতে পারে না, আর না সাইমার সঙ্গে কথা বলে। মানুষটা বদলে গেল। আমিনাকে ভালোবাসতে শুরু করে, যত্ন নেয় তার। 9 মাস পরে যদি ফুটফুটে এক পুত্র সন্তান আসলো, সেদিন থেকে নায়েব বদলে গেল। তার হৃদয়ে যত ভালোবাসা ছিল সবটা চলে গেল ওই বাচ্চাটার কাছে। হাতে গোনা কয়েকবার নায়েবের নাওয়ানের ডায়পার বদলিয়েছে আমেনা। তাছাড়া সব সময় সবটা নায়েব করত। বাচ্চাকে খাওয়ানো, ডায়পার বদলানো, সব। আমিনার ভাবনার মাঝে শুনতে পায় নূপুরের কণ্ঠস্বর। সে আগের ন্যায় তেজি স্বরে জবাব দেয়, খুনিকে খুনি প্রমাণ করে দেওয়া কঠিন কিছু নয়। তবে ভালো মানুষকে খারাপ প্রমাণ অনেক করা অনেকটা কঠিন। সময়, শ্রম, কষ্ট, অপেক্ষা, সব কিছুর বিনিময়ে কিছু মুহূর্তের জন্য খারাপ করা যায় না। আসলে গোলাপ ফুলের উপরে যতই আবর্জনা ফেলা হোক, গোলাপ তার নিজস্ব সুঘ্রাণ এবং সৌন্দর্যের দ্বারা আবর্জনাকে এড়িয়ে নিজের সৌন্দর্য মেলে ধরতে সক্ষম হবেই।
নায়েব ঠিক বুঝতে পারে উদাহরণটা কেন দেওয়া হলো। নেওয়ার নিজের সামনে থাকা প্লেটখানা ছুঁড়ে মারে নূপুরের দিকে। কাচের প্লেট গিয়ে লাগলো নূপুরের কপালে। আর্তনাদ করে ওঠে নূপুর, মুহূর্তে কপাল ফেটে রক্ত গড়াতে থাকে। প্লেটখানাও ফ্লোরে পড়ে ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। সকলেই স্তব্ধ, শুধু নায়েব তালুকদারের ঠোঁটের কোণে হাসি। রাশিদুল, সবিতা আর মজনুও বেশ খুশি হয়েছে। নীরব চিৎকার করে ওঠে, দৌড়ে গিয়ে নূপুরকে ধরে। নাওয়ানের পানে তো চোখে তাকিয়ে বলে, তুমি ভীষণ খারাপ ভাইয়া, তোমার থেকে খারাপ মানুষ দুনিয়ায় দুটো নেই। নাওয়ান দাঁড়িয়ে পড়ে, নূপুরের দিকে তাকিয়ে আঙ্গুল তুলে বলে, মাই ফাদার ইজ এ সুপারম্যান, হি ইজ দ্য বেস্ট। তাকে নিয়ে কোনো কথা বলার আগে দুবার ভেবে নেবে। নেক্সট টাইম একই ভুল করলে মেরে মাটিতে পুঁতে রেখে দেব। নাওয়ান চলে যেতেই নেয়, নূপুর বলে ওঠে, আপনার বাবা একজন খারাপ মানুষ, এটা আমি শুধু আপনার সামনেই নয় গোটা দুনিয়ার সামনে বলবো। আর আপনার বাবাকে জেলের ভাত খাইয়ে ছাড়বো, এটা আমার প্রতিজ্ঞা। বলেই নূপুর সেখান থেকে চলে যায়। নাওয়ানো সদর দরজা দিয়ে বেরিয়ে যায়। রাশেদুল বলে ওঠে, ভাইয়া, এই মেয়েকে এখানে রাখা বিপজ্জনক। মজনু বলে, একে এখানেই রাখায় সে বেশ চালাক আর বুদ্ধিমতী সে। তাকে কড়া নজরে রাখতে হবে। নির্বাচনের আগে এই মেয়েকে চোখের আড়াল করা যাবে না। আকাশ পাতাল ভেবে চলেছে নূপুর, কি হয়ে গেল? গতকাল রাতে আমেনাকে ইরাবতীর কথা বলেছিল নায়েব, আর আজকে শোনা গেল সাইমার মৃত্যুর খবর। ওই লোকটার নেক্সট টাইম তাহলে ইরাবতী। কে এই ইরাবতী, কি সম্পর্ক তাদের? তবে আজকে একটা বিষয় নূপুর খেয়াল করলো, নাওয়ান বদমেজাজি বেয়াদব অসভ্য, তবে হয়তো পাপী নয়। সে শুধু তার বাবাকে ভালোবাসে আর তাকে সাপোর্ট করে, ব্যাস, নিজের বড়সড় কোনো পাপ কাজে লিপ্ত নেই। স্নেহা হয়তো ঠিকই বলে। ভাবতে ভাবতেই কপালে হাত দেয় নূপুর, রক্ত শুকিয়ে জমাট বেঁধে গেছে। ব্যথায় টনটন করছে, চোখ মুখ খিচে বিড়বিড় করে বলে ওঠে, বেয়াদব জানোয়ার কোথাকার, একদিন আমি আপনাকে খুন করে দেব। একটার পর একটা সিগারেট শেষ করছে নাওয়ান। রাত 2:44। ব্যথা ব্রিজের মাঝখানে বাইক থামিয়ে ব্রিজের উপর বসে আছে নাওয়ান। দৃষ্টি মাথার উপরে থাকা বিশাল আসমানের পানে। ব্যথা নদীর ঠান্ডা হাওয়ায় নাওয়ানের এলোমেলো চুলগুলো উড়ছে। ল্যাম্পপোস্টের আলোতে তার মুখখানা বড্ড মায়া মায়া লাগছে। বল্টু পাশেই দাঁড়িয়ে আছে, ইতিমধ্যে 3খানা কয়েল জ্বালিয়ে ফেলেছে, তবুও যাতে নাওয়ানকে মশা না কামড়ায় তাই গামছা দিয়ে হাওয়া করে যাচ্ছে। নাওয়ানের পায়ের কাছে অনেকগুলো সিগারেটের আধ খাওয়া টুকরো পড়ে আছে। মূলত 3 ঘন্টা যাবত একটানা সিগারেট টেনে যাচ্ছে। বাইকের উপর ফেলে রাখা ফোনখানা অনবরত বেজে চলেছে। নাওয়ান ঠিক জানে মা, বাবা আর স্নেহা কল করছে। তারা ছাড়া এই মাঝরাতে তাকে কল করার কেউ নেই। বল্টুর বাসা থেকেও কল আসছে, তবে সে ফোন সাইলেন্ট করে রেখেছে। নাওয়ান যতক্ষণ বাসায় না ফিরবে সে ততক্ষণ যাবে না। না না, নাওয়ান জোর করে তাকে রাখেনি, বা চলে গেলেও বকবে না। বরং ইতিমধ্যে অনেকবার বলেছে, বল্টু বাসায় যা। দুটো থাপ্পড়ও মেরেছে চলে যাওয়ার জন্য, তবুও বল্টু এক চুল নড়েনি। চারিপাশ স্তব্ধ। বেউথা ব্রিজের পাশে থাকা ছোট্ট বাজারের সবগুলো দোকান বন্ধ হয়ে গেছে। মাঝে মধ্যে দুই একটা গাড়ি আসছে যাচ্ছে। সিগারেট শেষ টান দিয়ে বাকি অংশটা নদীতে ছুঁড়ে ফেলে নাওয়ান। ফু দিয়ে ধোঁয়া উড়িয়ে বলে, বল্টু, আই থিঙ্ক আই এম ইন লাভ। বল্টু হ্যাবলার মতো নেওয়ানের মুখ পানে তাকিয়ে থাকে। ইংরেজি ঠিকঠাক বুঝতে পারে না সে। টেনে টেনে পিএসসি মানে 5 পাস করেছিল, তারপর আর স্কুলে যাওয়া হয়নি। নাওয়ানও বুঝতে পারে তার কথা বল্টু বোঝেনি, তাই ঠোঁট বাঁকিয়ে হেসে বলে, বাসায় যা। বল্টু মাথা নিচু করে বলে, আপনি কখন যাবেন? এখন ওই যাব, যা তুই। বল্টু যেন বিশ্বাস করলো না। নিজের হাতে থাকা গামছাখানা নাড়িয়ে পুনরায় সোজা হয়ে দাঁড়ায়। তখন ওই কয়েকটা বাইক এসে থামে ওদের সামনে। হাতে লাঠি নিয়ে কয়েকটা ছেলে নেমে আসে বাইক থেকে এবং নেওয়ানকে আঘাত করতে যায়। বল্টু ছেলেগুলোর সামনে গিয়ে দাঁড়ায়, নিজের সবটুকু শক্তি দিয়ে আটকানোর শেষ করে। খুব বেশি কষ্ট করতে হয় তাকে। নাওয়ান রেগে একজনের থেকে লাঠি ছিনিয়ে নেয় এবং একেই সবাইকে মারতে থাকে। শেষ মুহূর্তে একটা ছেলে নাওয়ানের হাতে চাকু বিধিয়ে দেয়। সকলে বাইক নিয়ে পালিয়ে যায়। বল্টু চিৎকার করে কেঁদে ওঠে, নিজের শার্ট খুলে নাওয়ানের রক্তাক্ত হাতখানা বেঁধে দেয়। অ্যাম ফাইন, ঠিক আছি আমি। উত্তেজিত হচ্ছিস কেন? ভাই, আপনি কথা বলিয়েন না, তাড়াতাড়ি বাড়িতে চলুন। নাওয়ানের হাত টেনে তাকে বাড়ির দিকে নিয়ে যেতে থাকে। বাইকখানা পড়ে থাকে সেখানেই। তালুকদার বাড়ির মেন গেট 2খানা দারোয়ান দাঁড়িয়ে আছে, দুইজনের হাতে বড় সাইজের বন্দুক।
বল্টু গিয়ে তাদের ডাকতেই গেট খুলে দেয়। রক্তাক্ত নাওয়ানকে দেখে তারা উত্তেজিত হয়ে যায়, ধরতে আসে। নাওয়ান কড়া নয়নে তাকাতেই তারা পিছিয়ে যায়। স্নেহা এবং আমিনা ড্রয়িং রুমে বসেছিলেন, কারোর চোখে ঘুম নেই। স্নেহার দু চোখে টলটল করছে অশ্রুকণা। লোকটা কোথায় গেল? ঠিক আছে তো সে? মীরা কয়েকবার ডেকে গিয়েছে স্নেহাকে এবং বকেওছে, তবুও ড্রয়িং রুম থেকে সরাতে পারেনি তাকে। স্নেহা আরেকবার কল করতে যাচ্ছিল নাওয়ানকে, তখন ওই সদর দরজা দিয়ে ভেতরে ঢোকেন জনাব। আমিনা বেগম খানিকটা রেগে গিয়ে এগিয়ে যান ছেলের দিকে, কড়া স্বরে বলে, আব্বা, কল কেন ধরছো না? মাকে টেনশন রাখতে ভালো লাগে? নাওয়ান এক হাতে জড়িয়ে ধরতে যায় আমিনাকে, তখনই স্নেহা বলে ওঠে, আপনার হাতে রক্ত কেন? আমিনার বুকের ভেতরটা কেঁপে ওঠে, নজর দেয় হাতে। সাদা রঙের শার্টটা রক্তে লাল হয়ে গিয়েছে, ফ্লোরেও কয়েক ফোঁটা রক্ত পড়েছে। চিৎকার করে ওঠে আমেনা। নায়েব তালুকদার ঘুমিয়েছিলেন। অমনি আমিনার চিৎকারে ধরফরিয়ে ওঠে এবং দৌড়ে ড্রয়িং রুমে চলে আসে। একে একে বাড়ির সকলে উপস্থিত হয় সেখানে। নাওয়ানকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। মুহূর্তের মধ্যে বাড়িতে ডাক্তার আনা হয়। 3টে সেলাই দিতে হয়েছে নেওয়ানের হাতে। নায়েব শক্ত গলায় বলে দেয়, রাত 10টার পরে বাসা থেকে বের হবে না তুমি। নওয়ান মাথা নাড়িয়ে সম্মতি জানায়। তারপর সবাইকে ঘুমাতে বলে ডাক্তারকে বিদায় করে নিজ কক্ষে আসে। গোটা সময় স্নেহা এক কোণায় দাঁড়িয়েছিল, নেওয়ানের সামনে যায় না এখন আসে। এই যে মানুষটার হাত কেটে গেল, স্নেহার ইচ্ছে করছে কাছে গিয়ে দেখতে কতটা কেটেছে। ডাক্তার ঠিকঠাক সেলাই করলো কিনা, কি কি ওষুধ দিল, কখন কি খেতে হবে। নেওয়ান তো কখনোই টাইম টু টাইম ওষুধ খাবে না। মেজো মায়ের তো মনেই থাকবে না। এই মুহূর্তে নূপুরকে খুব দরকার ছিল। নিজের অস্থিরতা কমাতে নিজ কক্ষে চলে যায় স্নেহা। দরজা আটকে কেঁদে ওঠে হাউমাউ করে। নিজের হাতে নিজে গালে এলোপাথারি মারতে থাকে। আল্লাহ, আমি কি করব? এত বেহায়া কেন আমি? যে আমার না তার জন্য আমার হৃদয়ে এত মায়া কেন? আমার হৃদয় থেকে তার জন্য মায়া কমিয়ে দিন আল্লাহ। যাকে কপালে রাখেন নাই, তাকে ভুলে থাকার পথ দেখান আল্লাহ। এত কষ্ট সইতে পারছি না আমি। একটু শান্তি দিন আমায়। গোটা কক্ষ অন্ধকারে ডুবে আছে, এসির পাওয়ার বাড়ানো। বিছানা থেকে গোঙানোর আওয়াজ আসছে। নাওয়ানের কপালে ভাঁজ পড়ে। সে বড় বড় পা ফেলে বিছানার কাছে যায়। দেখতে পায় দুটো কম্বল গায়ে চাপিয়েও ঠকঠক করে কাঁপছে নূপুর। মুখ দিয়ে অদ্ভুত আওয়াজ বেরোচ্ছে, ঠিক যেমনটা অসুস্থ থাকলে বের হয়। নাওয়ান এসি বন্ধ করে দেয়, তারপর নূপুরের পাশে আলতো করে হাত রাখে কপালে। প্রচণ্ড জ্বরে গা পুড়ে যাচ্ছে। শিট! নাওয়ান তাড়াহুড়ো করে ওয়াশরুমে চলে যায়, বালতি ভরে পানি আনে, একটা পলিথিন বালিশের উপর নিয়ে তারপর নূপুরের মাথাটা বালিশে দিয়ে মগ ভরে পানি নিয়ে মাথায় ঢালতে থাকে। আরাম পেল বোধহয় নূপুর। বিড়বিড় করে বলে ওঠে, মিস্টার বেয়াদব, আপনি খুব খারাপ, আমি আপনাকে ঘৃণা করি। নাওয়ান ঠোঁট বাঁকায়, মাথায় পানি ঢালা বন্ধ করে তোয়ালে দিয়ে চুল মুছে দেয়। তারপর দুটো বালিশ এক করে আধশোয়া হয়ে নূপুরকে বুকের মধ্যে নিয়ে দুই হাতে আগলে নেয়। নূপুর পুনরায় বলে ওঠে, নাওয়ান রিশাদ মুস্তালিন, আমাকে ছুবেন না। আপনার ছোঁয়া আমার কাছে বিষাক্ত মনে হয়। রেগে গেল কি নাওয়ান? বোঝা গেল না ঠিক। নূপুর পিটপিট করে চোখ খুলে বোঝার চেষ্টা করে। পুনরায় চোখ বন্ধ করার আগেই নাওয়ান তাকে বিছানায় শুইয়ে দেয় এবং নিজের মুখ ডুবিয়ে দেয় নূপুরের গলায়। প্রথমে ছোট ছোট চুমুতে ভরিয়ে দিতে থাকে গোটা গলা। নূপুরকে একটুখানি জ্বালানোর উদ্দেশ্য থাকলেও এবার বেসামাল হয়ে পড়ে যায় নাওয়ান। নিঃশ্বাস ভারী হয়ে ওঠে। বেহায়া হাত দুটো বেপরোয়া ভঙ্গিমায় বিচরণ করতে থাকে নূপুরের স্পর্শকাতর স্থানে। নূপুর দুর্বল স্বরে বলে, বেয়াদব, ছেড়ে দিন আমায়। অপবিত্র ওষ্ঠ দ্বারা আমার স্পর্শ করবেন না। মানুষের জীবন কেড়ে নেওয়া হাতে আমায় ছোবেন না। নাওয়ান মুখ তোলে। নূপুরের শুষ্ক ওষ্ঠে শুকনো চুমু খেয়ে হাসকি স্বরে বলে, আমার সমস্ত অপবিত্রতা ধুয়ে মুছে ছাপ হয়ে যাক তোমার ছোঁয়ায়। নূপুর জবাব দেয় না, হয়তো শুনতে পেল না। গরম নিঃশ্বাস পড়ছে। নাওয়ান নূপুরের বুকে মাথা রেখে নিজেও চোখ বন্ধ করে। ভাদ্র মাসের মাঝামাঝি, প্রচণ্ড গরমে যান যাই যাই অবস্থা। এছি বন্ধ থাকায় মুহূর্তে ঘেমে নিয়ে একাকার হয়ে গিয়েছে নাওয়ান। তবুও তার ঘুম পাচ্ছে। নূপুরের নরম বুকটাকে বালিশ বানিয়েছে বলেই কি? হয়তো তাই। কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়ে নাওয়ান। চারিদিক থেকে ফজরের আজানের সুর ভেসে আসছে, মিষ্টি ধ্বনিতে মুখরিত হচ্ছে গোটা এলাকা। প্রতিটা মসজিদে একসঙ্গে আজান দেওয়া হচ্ছে। আনুর ঘুম ছুটে গেছে অনেক আগেই। মূলত সে আজকে ঘুমাতেই পারেনি। শুধু আজকে নয়,
আনুর চোখের ঘুম সেদিনই চলে গেছে যেদিন থেকে আবির তাকে ছেড়ে গিয়েছে। প্রতিটা রাত অশ্রু বিসর্জন দিতে দিতেই কেটে যায়। ঘুমানোর সুযোগ পায় না। তবে আজকে ঘুম না আসার আরেকটা কারণ রয়েছে। এই তো ভোরের আলো ফুটতেই আবিরের সঙ্গে চলে যাবে সে। কোথায় যাবে জানা নেই, শুধু জানে আবির তাকে নিয়ে অনেকটা দূরে চলে যাবে। ছোট্ট একটা সংসার হবে তাদের। সত্যি কি সংসার হবে? যে একবার ছেড়ে গেছে সে কি সারা জীবন থাকবে? হয়তো থাকবে বা থাকবে না। আনুর একটা মন বলছে, ওই বেইমানটার সঙ্গে যাস না তুই। তোর নিষ্পাপ বাচ্চাটার খুনি সে। ক্ষমা করিস না তাকে। কঠিন হ আনু। আরেকটা মন বলছে, বাবা মায়ের অসম্মানিত মুখ দেখে কতকাল বাঁচবি? তোর জন্যই তোর বাবা বাড়ি থেকে বেরোতে পারে না। ছোট বোন তো স্কুলে যেতে পারছে না। মাকে পাড়ার মানুষরা যা নয় তাই বলে অপমান করছে। এসবের একটাই সমাধান, তুই চলে যা আনু। সবাই ভালো থাকবে, সবটা ঠিক হয়ে যাবে। আজানের শব্দ শুনতেই বিছানা ছেড়ে নামে আনু। বালিশের নিচে পড়ে থাকা ফোনটা অনবরত বেজে চলেছে। রিসিভ করতে ইচ্ছে করছে না। আনু জানে আবির কল করেছে। এই তো ৫টা বাজলেই তাদের চলে যাওয়ার কথা। আনু গুটি গুটি পা ফেলে এগিয়ে যায় বাবা মায়ের কক্ষে। আম্মু নামাজের প্রস্তুতি নিচ্ছে। আবু বিছানায় ঘুমাচ্ছে। আনু মায়ের সামনে দাঁড়ায়, মাথা নিচু করে বলে, মা, একবার জড়িয়ে ধরবে আমায়? রাজিয়া বেগম জবাব দেন না। আনুকে ইগনোর করে জায়নামাজ বিছিয়ে নামাজে দাঁড়িয়ে পড়ে। আনু কিছু মুহূর্ত মায়ের দিকে তাকিয়ে থাকে, তারপর যেভাবে এসেছিল সেভাবেই বেরিয়ে যায় কক্ষ থেকে। নিজের কানে থাকা ছোট্ট দুল, পায়ের নুপুর, হাতে থাকা ব্রেসলেট সবটা খুলে রেখে দেয় বিছানার উপর। তারপর ওড়নাখানা মাথায় চাপিয়ে বাসা থেকে বেরিয়ে পড়ে। দেবেন্দ্রনাথ কলেজের পেছনে মহিলা হস্টেল। সেই মহিলা হস্টেলের পেছনে কয়েক কদম হাঁটলেই ২ তলা একটা বাড়ি দেখা যায়। মূলত সেই বাড়ির ২য় তলায় আনুরা থাকে। বাড়ির বাইরে বের হতে আবিরকে দেখা যায়। আবির বাইক নিয়ে দাঁড়িয়ে আছে। ভোরের আবছা আলোতে শ্যামবর্ণের পুরুষটিকে একটু বেশি সুন্দর লাগছে। বরাবরই এই লোকটার দিকে তাকালে আনুর অশান্ত মনটা শান্ত হয়ে যায়। দিন দুনিয়া ভুলে তার দিকে তাকিয়ে থাকতে ইচ্ছে করে। কি দারুণ মায়া মানুষটার চোখে মুখে। আনুর বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। সে আবিরের সামনে গিয়ে দাঁড়ায়। বলে, দ্বিতীয়বার আমায় ঠকিও না আবির। আমি তোমায় বড্ড বেশি ভালোবাসি। আবার ঠকালে আর বাঁচতে পারবো না। আবির মৃদু হেসে আনুর গালে নিজের হাত রাখে। বড্ড আশ্বাসের সুরে বলে, আমি আছি তো, তোমার সাথে সারা জীবন থাকবো। এবার জলদি ওঠো, অনেকটা দূরে যেতে হবে আমাদের, যাতে কেউ কখনো খুঁজে না পায়। আনু আবিরের কাঁধে হাত রেখে বাইকে বসে। পেছন ফিরে নিজের বাড়ির দিকে তাকিয়ে বিড়বিড় করে বলে ওঠে, আমায় ক্ষমা করে দিও আব্বু আম্মু। এই জীবনে তোমাদের সঙ্গে আমার আর দেখা হবে না। ভুলে যেও আমায়। মনকে বুঝিও একটা জানোয়ার জন্ম দিয়েছিলে যে তোমাদের ভালো থাকার কারণ হতে পারল না। চলবে ইনশাআল্লাহ।